প্রিয় প্রণয়িনী ২ জান্নাত নুসরাত। পর্ব ৪৪। ঘড়ির কাঁটায় টিকটিক করে চলছে আপন গতিতে। হেলাল সাহেবের সাথে সকাল সকাল ঝগড়া শেষে মনটা ভালো হয়ে গেছে নুসরাতের। নাসির মঞ্জিলে আসার পর বারান্দায় হাঁটল আর গুনগুন করে গান গাইল। এমন মুহূর্তে লক্ষ্য হলো সৈয়দ বাড়ির অভ্যন্তর হতে বের হওয়া চুনোপুটির মতো মানুষদের। নুসরাতের মতামতে আজকাল তার চোখের পাওয়ায় প্লাসে মাইনাসে চলছে, তাই চোখে দূরের জিনিস কম দেখছে। দূরের জিনিস স্পষ্ট দেখার জন্য বারান্দা থেকে দৌড়ে গিয়ে নিয়ে আসলো চোখের সাদা ফ্রেমের গ্লাস। গ্লাসের উপরের অংশটা সামান্য চিকন। নিজের চোখে গ্লাস এঁটে নিয়ে দাম্ভিকতার সহিত নাক তুলে অহংকার করল। তবুও স্পষ্ট কিছুই দেখল না চোখে, তাই নিজের যুগান্তকারী আবিষ্কার নিয়ে আসলো, যা তাদের ঘরের ছোট আহান্টন বানিয়েছে। চোখের সামনে দূরবীন চেপে ওই বাড়িতে চোখ রাখল, মনে হলো এর চেয়ে ভালো তার চোখ দুটোই। তাই ভণ্ডামি ছেড়ে বারান্দার রেলিং ধরে ঝুলে গেল ওপাশের বাড়ির অবস্থা দেখতে। প্রথমেই লিপি বেগমকে বের হতে দেখা গেল। ভদ্রমহিলার পরনে নুড কালারের বোরকা, মাথায় একই কালারের হিজাব। পিছু পিছু হেলাল সাহেব বের হচ্ছেন, কানে মুঠোফোনটা চেপে ধরে চেঁচাচ্ছেন কোনো একটা বিষয় নিয়ে। নুসরাত সময় নিয়ে খেয়াল করল শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ভদ্রলোক আজ বেশ সেজেছেন। সচরাচর যেমন থাকেন তার থেকে বেশি আজ ভালো করে তৈরি হয়েছেন। বাড়ির ফ্রন্ট ইয়ার্ডে এসে কবজিতে আটা ঘড়িতে চোখ রাখলেন, অতঃপর আবারও উচ্চ স্বরে চেঁচালেন। চেঁচানো শেষে ভাব নিয়ে ট্রাউজারের পকেটে এক হাত রেখে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতে ব্যস্ত হলেন। কথা বলা শেষে স্ত্রীর মুখশ্রী পানে তীক্ষ্ণ দৃষ্টি বোলালেন, মুখে সাজের অস্তিত্ব পেতেই খ্যাক করে ওঠেন। বলেন, এসব কি লাগিয়েছ মুখে তুমি লিপি? কেন খারাপ লাগছে? লিপি বেগম ভয়ার্ত স্বরে শুধালেন স্বামীকে। স্ত্রীর কথা কানে না তুলেই হেলাল সাহেব নিজের মোবাইলের সেলফি ক্যামেরা অন করলেন, লিপি বেগমের মুখের সামনে নিয়ে চেহারা দেখাতে দেখাতে বললেন, দেখো, পুরো জিন্নাতের মতো লাগতেছে। লিপি বেগম ভেংচি কেটে বললেন, সুন্দরের কিছু বুঝেন আপনি? না, তুমি একাই বোঝো। হ্যাঁ বুঝি বলেই তো সেজেছি। আপনার মতো বুড়ো বয়সে নায়ক সেজে ঘুরছি না। ভদ্রলোক হাত দিয়ে মাথার চুল পেছনে ঠেলে দিয়ে মিষ্টি হাসলেন। অহমিকা মিশ্রিত কণ্ঠে বললেন, নায়কের মতো দেখতে হলে তো নায়কই সাজব। নায়কের নও লাগতেছে না আপনাকে, দেখতে পুরো কার্টুনের মতো লাগতেছে। জেলাস, জেলাস, কোনো বিষয় না, এত সুন্দর হ্যান্ডসাম চেহারা না থাকলে মানুষ তো জেলাসি হবে, এটা তোমার একার বিষয় না, পুরো পৃথিবীর মানুষই আমার এই রূপ দেখে জ্বলে। যত্ত সব ডং, আমি কেন জ্বলব? হ্যাঁ এখন তো মনে হবে ডং, সঠিক উত্তর দিয়ে দিছি না তোমাকে। কথা বলি না বলে তোমার আমাকে কি মনে হয় লিপি? আমি কথা বলতে জানি না, আমি যদি যুক্তি সহকারে কথা বলতে শুরু করি এই পৃথিবীর কেউই আমার সামনে ঠিকতে পারবে না। লিপি বেগম তেরছা চোখে তাকিয়ে মিনমিন করলেন। আপনার মতো মাথায় সমস্যা যার, সেই-ই ঠিকতে পারবে। হেলাল সাহেব শুনলেন না, কপালে ভাঁজ ফেলে, খ্যাক করে জিজ্ঞেস করলেন, কিছু বললে লিপি? ভদ্রমহিলা দুপাশে মাথা নাড়িয়ে বোঝালেন কোনো কিছু বললেননি। এই লোকের সাথে কথা বাড়ানো মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা, আর তিনি এত পাগল না এই মাথায় দোষ ধরা লোকটার সাথে কথা বাড়াবেন, তাই কথা না বলাই জুৎসি মনে হল। স্ত্রীর সাথে এক ছোট ঝগড়া করার ইচ্ছে থাকলেও তা সম্ভব হল না, তাই হেলাল সাহেব সৈয়দ বাড়ির দোতলার পানে তাকিয়ে বিকট শব্দে চেঁচালেন, এই আরশ, ঘুম এখনো শেষ হয়নি তোমার? অপাশ থেকে কোনো শব্দ আসলো না। নুসরাত গালে হাত দিয়ে তাকিয়ে রইল মুগ্ধ চোখে, এরা কি সুন্দর বিনোদনমূলক ঝগড়া করে, দেখেই মজা চলে এসেছে। এর মধ্যে সৈয়দ বাড়ির ভেতর থেকে কালো কালার এক জোড়া ক্রিস্টিয়ানো ডিওরের স্লিপার আর আর্নের ল্যাভেন্ডার কালার কামিজ পরে বের হলো ইশরাত। মাথায় হিজাব বাঁধা, ড্রেসের সাথে ওড়না এক পাপে ফেলে রাখা। তড়িঘড়ি করে আসতে গিয়ে হোঁচট খেল সদর দরজার সামনে। উল্টে পড়ার আগে তাকে বাহু ধরে সামলে নিল জাইন। নুসরাত ভালো করে আরেকটু তাকঝাক করার জন্য রেলিং ধরে ঝুঁকে গেল। চোখ দাবিয়ে তাকাতেই দেখা মিলল সদর দরজার সম্মুখে সৃষ্ট একটা লম্বা গড়নের প্রতিবিম্বের
চোখের আকার সরু করে নিতেই অক্ষিকোটরে অন্তর্গত হলো দরজা দিয়ে বেরিয়ে আসা লম্বা গড়নের লোকটাকে। গায়ে কালো ট্রাউজার আর ফুল স্লিভ সাদা টি শার্ট জড়ানো। আজ রোদ কড়াভাবে উঠায় বাহিরে বের হতেই আলোর ঝাঁঝে চোখ খিচিয়ে নিল, হাতের মোবাইলটায় কিছু একটা টাইপিং করতে করতে গিয়ে দাঁড়ালো ইসরাতের পাশে। তখনও একবারের জন্য লোকটা মাথা তুলে তাকায়নি মোবাইল হতে। এতক্ষণ যাবৎ পলকবিহীন ওদিকে তাকিয়ে থাকায় চোখ ঝাপসা হয়ে আসলো নুসরাতের, তাই সে দু হাতে চোখ ঢোলে নিয়ে পরিষ্কার করল। ভ্যাপসা গরম গায়ে লাগতেই সাদা রঙের হ্যালো কিটটির টি শার্ট সামনের দিকে টেনে বাতাস করল। অতঃপর আবারও তাকঝাক করার জন্য ওদিকে তাকাতেই দেখল সুদর্শন মাখা চেহারাটায় বিরক্তি ভাব সরে গিয়ে রাগ ভর করেছে। প্যান্টের পকেটে মোবাইল ঢুকিয়ে কোনো বিষয় ভেবে ঠোঁট কামড়াচ্ছে লোকটা। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আকস্মিক, কোনো পূর্ব আভাস ছাড়াই ঘাড় ঘুরিয়ে সরাসরি তাকালো নুসরাতের চোখের দিকে। কপালের মধ্যভাগে গাঢ় ভাঁজ ফেলে এক ভ্রু উচাল, হয়তো জিজ্ঞেস করল, কি? নুসরাত এমন করে তাকানোতে হকচকিয়ে উঠল, সে ধরতে পারেনি লোকটা এত তাড়াতাড়ি তার দিকে ফিরে তাকাবে। চোখের দৃষ্টি এতটাই ধারালো যেন ওখানে দাঁড়িয়েই নুসরাতকে এফোর ওফোর করে দিবে। নুসরাত কয়েক সেকেন্ডের ভেতর আরশের চোখ থেকে চোখ সরিয়ে নিল। অস্বস্তিতে ঘাট হয়ে উল্টো পথে পা বাড়াল বাসার ভেতর যাওয়ার জন্য। চোখ বন্ধ করে নিজের অস্বস্তি কমাতে চাইল, মনে হলো চোখের পাতায় আরশের ফিরে তাকানোর দৃশ্যটুকু এখনো ভাসছে। সারা জীবন সে মানুষের চোখের দিকে তাকিয়ে অস্বস্তিতে ফেলেছে, আর আজ সে আরশের দৃষ্টিতে পড়ে অস্বস্তিতে ঘাট হয়ে যাচ্ছে। কথাটুকু উপলব্ধি হতেই হতবাক হল। নিজের মনের দোলাচাল মনে চেপে খুবই সতর্কতার সহিত ঘাড় বাঁকাল। একবার সতর্ক চোখে তাকিয়ে দেখবে অপাশের পরিস্থিতি, আরশের বোঝার আগে বা তাকানোর আগেই আলগোছে পালাবে এইখান থেকে, এই চিন্তা মস্তিষ্কে নিয়ে পেছনের দিক ঘুরল। সতর্ক চোখে তাকাতেই চোখাচোখি হলো আরশের সাথে, আর সেই মুহূর্তে ধক করে ওঠল হৃদয়টা। পকেটে দু হাত রেখে জিভ দিয়ে গাল ঠেলে হাসছে বেয়াদব লোকটা। তাকে নিয়ে মজা নিচ্ছে এই ব্যাটা সার। রকিং চেয়ারে বসে চুপচাপ বিছানা শোয়ার্ত স্ত্রীকে খেয়াল করছে ইরহাম। শাড়ির আঁচল পেটের একপাশে সরে গিয়ে মেদহীন পেট, লতানো মেয়েলি কোমর বেরিয়ে এসেছে। ইরহাম চোখ সরিয়ে নিল সেদিকে থেকে। কয়েক সেকেন্ড অতিবাহিত হওয়ার পর নির্লজ্জের মতো আবারও তাকালো। এবার আর পেটের দিকে তাকালো না, মুখটার দিকে তাকালো। গতরাতের থাপ্পড়ের দাগটা বেশ গাঢ়ভাবে পড়েছে মেয়েটার গালে। ইরহাম ঠোঁট চোখা করে ইসস জাতীয় কিছু দুঃখজনক শব্দ উচ্চারণ করল। হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইল দূরে শুয়ে থাকা মেয়েটার গাল, অত দূরত্বে কি তা সম্ভব হলো? সম্ভব হলো না। ইরহাম বসে রইল চুপচাপ, খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মুখের আকার, আকৃতি। গুটিয়ে শুয়ে থাকা সৌরভীকে দেখতে দেখতে চোখের পাতায় ভাসল ছোট্ট সৌরভীর মুখ। মার্বেলের মতো চোখ দুটো নিয়ে কিভাবে মেয়েটা ছোটবেলায় তার দিকে তাকাত, কথাটা মনে হতেই ঠোঁট টিপে হেসে ফেলল। পরপর আবার মনে হলো, কি আশ্চর্য! সে হাসছে কেন? এ কেমন কাণ্ড! নিজের নির্বুদ্ধিতায় নিজেই হতবাক হল। মাথা এলিয়ে রকিং চেয়ারে শুয়ে পড়ল, গা ছেড়ে দিয়ে দুলতে লাগলো ধীরে ধীরে। সারা জীবন চিল করতে থাকা, মেয়েদের সাথে ফ্ল্যাটিং করতে থাকা, সৌরভীর ভাষায় দুশ্চরিত্র, মেয়েবাজ ছেলেটার চেহারায় দুশ্চিন্তা খেলা করল। কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো রুম থেকে বের হওয়ার জন্য, দরজার সামনে গিয়ে ছিটকিনি খুলতে নিয়ে দাঁড়িয়ে পড়ল অজানা অস্বস্তিতে। দরজা খুলল না, উল্টো ঘুরে এসে সৌরভীর নিকট শব্দহীন দাঁড়ালো। হাত বাড়িয়ে শাড়ির আঁচল টেনে ঠিক করে দিয়ে হাতের, পায়ের, এমনকি মুখের বাঁধন খুলে দিল। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বের হয়ে গেল রুমের বাহিরে। বাড়ির বাহিরে বের হতেই দেখা মিলল নুসরাতের। অস্বাভাবিক চোখে নুসরাত ইরহামের দিকে তাকিয়ে থাকল কয়েক পলক। কপাল কুঞ্চিত করে নাকের ডগা টিস্যুর মধ্যে মুছে নিয়ে শ্বাস ফেলল শয়তান মেয়েটা। ইরহাম হঠাৎ কি একটা কারণে তরতরিয়ে রেগে গেল, এতে বিশেষ পাত্তা দিল না নুসরাত। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে থেকে আবার শব্দ করে নাক টানল, নাক মুছল টিস্যুতে। নুসরাতের ইত্রামিতে ধ্যান না দিয়ে আদেশ দিল, কিছু খাইতে দে, গতকাল থেকে না খাওয়া আছি। নুসরাত গলে পড়ল।
হাতের টিস্যু ফেলে দিয়ে হাতের তালুতে নাক মুছে নিয়ে হাসল। বলল, এক্ষুনি নিয়ে আসতেছি খাবার। ইরহাম হুঁশিয়ারি দিয়ে বলল, হাত আগে পরিষ্কার করে নিস খাচ্চরণী। নুসরাত মাথা দোলাল, পা বাড়াল কিচেনের দিকে। সে বিশেষ কিছু রান্না জানে না, আজ নাজমিন বেগমেরও দেখা নেই, তার বাপেরও দেখা নেই। স্বামী স্ত্রী দুজনেই গাটি গেড়েছেন ঘরের ভেতর। বন্ধ দরজার পানে একবার তাকিয়ে বুঝে নিল, এখনো গতরাতের ট্রমা থেকে বের হতে পারেনি কেউই। সবাই তো তার মতো শক্তিশালী ওমেন না, যে সবকিছু সংবরণ করে পরের দিন একদম স্বাভাবিক আচরণ করবে। ভাব নিয়ে চুল পেছনে উড়িয়ে দিল, অতঃপর নিজেকেই বলল, একটু বেশিই নিজের প্রশংসা হয়ে যাচ্ছে নুসরাত, কমিয়ে কর। ডং বাদ দিয়ে তাড়াহুড়ো হাতে এক কাপ চা গ্যাসে বসাল, অন্যটায় ডিম পোচ করতে দিল। এতটুকুই পারে সে, এর বেশি পারবে না কিছু। যদি খাইতে চায় তো খাক, নইলে না খাক। আরাম করে কেবিনেটের উপর বসল, হাতে ব্রেডের প্যাকেট তার, পরে স্যান্ডউইচ বানাবে ভেবে নিয়েছে তা। ডিম পোচ হতে হতে এক হাতে ব্রেড ছিঁড়ে ছিঁড়ে নিজের মুখে ঢোকাল, ডিম হতে হতে তিনখান ব্রেড খেয়ে নিল একাই সে। এরপর চা পাতা দিয়ে স্যান্ডউইচ বানানোর জন্য নেওয়া ব্রেডের পুরো প্যাকেট একাই সাবার করে দিল। ভাবনায় ডুবে থেকে প্যাকেটে হাত ঢোকাল, আরেক টুকরো বের করে মুখে ঢোকানোর জন্য, কিছুই মিলল না। অবাক চোখে তাকিয়ে দেখল খালি পড়ে থাকা ব্রেডের প্যাকেটটা, নিজের চোখ, পেট, দাঁত, গলাকে বিশ্বাস করাতে পারল না সে একাই এতটুকু খেয়ে নিছে। লিপি খানের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সকাল 11টা বেজে গেল। জাইনদের নানা বাড়িটা গ্রামের ভেতরের দিকে। ফসলি জমির মাঝখানে ভীষণ শখ করে বিশাল বাড়িটি তুলেছিলেন আরশের নানা। বাড়িটির ছাদে দাঁড়ালে খালি চোখে দূর দূরান্তের জমি দেখা যায়। ঘনবসতি গ্রামটার এপাশে তেমন একটা পরিবার বসবাস করে না। বাড়ির বা পাশে, পেছনে বড় বড় দুটো পুকুর আছে। বা পাশের পুকুরটায় মাছের চাষ হয়। জাইনদের গাড়ি যখন মেঠোপথ ধরে এদিকে আসছিল তখন দূর দূরান্তের সবকিছু হা করে দেখছিল ইশরাত। আজ ড্রাইভিং সিটে আরশ বসেছে, ফ্রন্ট সিটে জাইন, ব্যাক সিটে হেলাল সাহেব, লিপি বেগম, আর সে। শ্বশুর শাশুড়ির মাঝখানে আরাম করে খরগোশ ছানার ন্যায় মুখ বানিয়ে বসে, নড়চড়বিহীন বাহিরের দৃশ্য দেখতে ভালোই লাগছে। হেলাল সাহেব হাত তুলে দেখাচ্ছেন জাইনকে, এটা তোমার এর বাড়ি, ওটা তোমার ওর বাড়ি। হঠাৎ হঠাৎ ইসরাতকে বিভিন্ন রাস্তা দেখিয়ে বলছেন, এদিক দিয়ে গেলে ওদিকে যাওয়া যায়, কোন রাস্তা কোন গ্রাম, কোন উপজেলার সাথে যুক্ত হয়েছে। ইশরাত চুপচাপ শ্রবণ করছে, তার মাথার 5 হাত উপর দিয়ে যাচ্ছে এই কথাগুলো, তবুও হু হু করে মাথা নাড়াচ্ছে, বোঝাচ্ছে সে বুঝতেছে। গাড়ি যখন খান বাড়ির সামনে পৌঁছালো, তখন হেলাল সাহেব নড়েচড়ে উঠলেন। ইসরাতের দিকে নিজের বাহু বাড়িয়ে দিয়ে বললেন, দেখ সুগন্ধিটা কেমন। এত তীব্র পারফিউমের ঘ্রাণে ইসরাতের নাক ঝাঁঝিয়ে উঠল। হাঁচি চলে আসলো পারফিউমের ঝাঝাল গন্ধে, তবুও কোনোরকম চোখ ঝাপটে নিজেকে সামলাল। বলতে চাইল, সব ঢেলে চলে আসছেন বড় আব্বু, আর পারফিউম আছে সিসিতে। বলতে পারল না, ভদ্রতার খাতিরে মুখ ফুটে। হাতের ডিওরের মেরুন কালার পার্সে খুঁজল কিছু একটা, হাতানো শেষে খুঁজে পেল না নিজের প্রয়োজন মাফিক জিনিস, হতাশ নিঃশ্বাস ফেলতে যাবে জাইন তার সামনে বাড়িয়ে দিল টিস্যু। গম্ভীর গলায় বলল, নিন। ইশরাত টিস্যু হাতে নিতেই হেলাল সাহেব তীক্ষ্ণ চোখে দেখলেন বড় ছেলেকে। ভাবলেশীন হওয়ার ভান করে সূক্ষ্ম খোঁচা মারলেন ছেলেকে, এত ভক্তি, উহু, মেনে নিতে পারলাম না। একটা প্রবাদ বাক্য আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। সুর টেনে কথা শেষ করলেন ভদ্রলোক। জাইন শ্বাস ফেলে কিছু বলতে নিবে তাকে কেটে দিয়ে ইসরাতের দিকে গদগদ করে তাকালেন হেলাল সাহেব। ছেলের বিরক্তি মাখা চেহারা দেখেও না দেখার ভান করে বললেন, সাবধানে থাকিস, কেন জানি খারাপ অনুভূতি হচ্ছে আমার, আজকাল দুনিয়াটা বাটাপারে ভরপুর হয়ে গেছে। ইশরাত মাথা দোলাল শুধু। কিছু বলতে নিবে কানে আসলো শব্দ করে বাজানো হর্নের আওয়াজ। সামনে তাকাতেই দৃষ্টি সীমায় আটকালো লোহার উঁচু গেট। চারিদিকে পাথরের পাঁচিরে ঘেরা একটা বাড়ি। পাঁচিরের উপরে কাচের কাটা টুকরো গেঁথে রাখা।
ইসরাতের গোল গোল চাহনির ভেতর গেট খুলে দিল ভেতর থেকে একটা লোক। পুরো গেট খুলে দিতেই সামান্য উঁচু হয়ে ওঠা কংক্রিটের রাস্তা দিয়ে গাড়িটা ভেতরে প্রবেশ করল। গাড়ি পার্ক করার আগেই দেখা মিলল হন্তদন্ত হয়ে ছুটে আসা জাইনের বয়সী একটা মেয়ের। গাড়িতে বসে থেকে ইশরাত অবাক চোখে মেয়েটার হন্তদন্ত পায়ে দৌড়ে আসার দৃশ্য দেখল। এমনকি পায়ে জুতোজোড়া পরেনি মেয়েটা, তার পেছনে পেছনে পাকিস্তানি মহিলাদের মতো মুখের অবকাঠামো নিয়ে বেরিয়ে আসলেন বয়স্কা মহিলা। ইশরাত বুঝে নিল বয়স্কাই জাইনের নানি। মুখটা গম্ভীর করে রাখা, হাসির লেশমাত্র নেই তাতে। নির্লিপ্ততা মুখে দাঁড়িয়ে আছেন তিনি। দরজা খুলে সবার আগে বের হলেন হেলাল সাহেব। শাশুড়িকে সালাম দিতেই মাথায় হাত বুলিয়ে দিলেন। লিপি বেগম নিজেও সালাম দিতেই দুহাতে বুকে জড়িয়ে ধরে চুমু খেলেন। এতদিন পর মাকে কাছে পেয়ে শব্দ করে কেঁদে ফেললেন লিপি বেগম, তাতে ভাবাবেগ হলো না রোমানা খাতুনের। শক্ত কণ্ঠে মেয়েকে বললেন, যাও লিপি, ঘরে যাও, গিয়ে রেস্ট করো। ইশরাত ভদ্রমহিলার এমন কাঠখোট্টা মুখ দেখেই নিজের মুখের হাসিটুকু গায়েব হয়ে গেল। এতক্ষণের উত্তেজনা সব উড়ে গিয়ে মুখে ভর করল অস্বস্তির। সালাম মুখ দিয়ে করতে নিবে দেখল হেলাল সাহেব পেছনে থেকে দুহাতে ক্রস দেখাচ্ছেন, পায়ের দিকে ইশারা দিয়ে মাথায় হাত দিয়ে দেখাচ্ছেন কিছু একটা। জাইন ইসরাতের বাহু চেপে ধরে আলগোছে ঝুঁকে গেল রোমানা খাতুনের পায়ের দিকে। পায়ে স্পর্শ করে সালাম দিয়ে হোচকচক করতে থাকা সুন্দর হাতটায় চুমু খেল। ইশরাত একইভাবে হাতে চুমু খেল, অতঃপর জাইন চুমু খেল ভদ্রমহিলার কপালে, তার দেখা দেখি ইশরাতও চুমু খেল। ভদ্রমহিলা জাইনের গাল চেপে ধরে নাকে নাক ঘষে হাসলেন। জিজ্ঞেস করলেন, কেমন আছিস? জাইন মাথা নাড়াল শুধু। আরশ মুখ দিয়ে সালাম করে দুহাতে বুকে জড়িয়ে নিল বয়স্ক মহিলাকে। চুলের ভাঁজে চুমু খেয়ে ঠাট্টা করল, শরীর নরম হয়ে গেছে তোমার নানি। রোমানা খাতুন আরশের হাতের মধ্যে থাপ্পড় মারলেন। দুই নাতিকে দুহাতে আগলে ধরে চলে গেলেন সামনে। ইশরাত হা করে তাকিয়ে থাকল, হলোটা কি? তাকে গনাই ধরল না এরা, কেমন করে তাকে রেখে চলে যাচ্ছে সবাই। ইচ্ছে করল দুটো লাফ মারতে উঠোনো দাঁড়িয়ে, কিন্তু মারল না, রেপুটেশনের ব্যাপার। চোখ কুঁচকে মনে মনে কয়েকটা চিৎকার দেওয়ার প্রস্তুতি নিতেই জাইন এক হাতে টেনে ধরল তার হাত। টেনে নিয়ে চলল নিজের সাথে। ইশরাতকে ভ্রু উঁচিয়ে শুধাল, এখানে থাকার চিন্তা করেছেন নাকি রে? ইশরাত হকচকিয়ে পা বাড়াল সম্মুখে। জাইনের সাথে পা মেলাতে গিয়ে বেগ পোহাতে হলো তাকে, তারপরও পা মিলিয়ে এগোলো। বাড়ির ভেতরে বাপা ঢোকাতে নিবে, কঠোর স্বরে রোমানা খাতুন বললেন, আগে ডান পা ঢোকাও, জাইনের বউ। মহিলার কথাটা ধমকের মতো শোনালো ইসরাতের নৈকট। আরেকটু জোরে বললে তার প্রাণপাখি এক্ষুনি তো উড়ে যেত। জাইন হয়তো উপলব্ধি করতে পারল ইসরাতের ভয়টা, তাই রোমানা খাতুনের উদ্দেশ্যে বলল, নানি, একটু ধীরে সুস্থে বলো, ও তোমার কথা শুনে ভয় পাচ্ছে, যা বলবে সামান্য মিষ্টিতা মিশিয়ে বলো। জাইনের কথায় ভাবলেশীন থাকলেন রোমানা খাতুন। তিনি নাতিদের হাত ছেড়ে দিয়ে একাই অন্দরে চলে গেলেন। রোমানা খাতুন সোফায় বসতেই একে একে রান্নাঘর ছেড়ে ড্রয়িং রুমে হাজির হলেন খান বাড়ির সবাই। রোমানা খাতুনের বদলতে লিপি বেগমের ভাইয়েরা এখনো আলাদা হননি। লিপি বেগমেরা 3 বোন, 3 ভাই। বড় ভাই পরিবার সহ আমেরিকার বাসিন্দা, মেঝো ভাই একাই আমেরিকায় থাকেন, পরিবারকে শীঘ্রই নিজের কাছে নেওয়ার ইচ্ছে আছে। আর যে একজন দেশে, সে এখানে থেকে বাড়ি আর জমির খেয়াল রাখছেন। মেঝো ভাইয়ের 3 ছেলে মেয়ে। বড় মেয়ে পলি, মেঝো মেয়ে তুলি আর ছোট ছেলে সার্থ। ছোট ভাইয়ের 2 ছেলে মেয়ে। বড় ছেলে মেহুল, ছোট মেয়ে মেঘলা। সবার সাথে কুশল বিনিময় শেষে নাস্তা দেওয়া হলো, নাস্তা খাওয়া শেষে সবাইকে পাঠিয়ে দেওয়া হলো রুমে আরামের জন্য। লিপি বেগমের বড় ভাই, জাইন, আরশ আর হেলাল সাহেবকে নিয়ে চলে গেলেন রোমানা খাতুনের জোর নির্দেশে আজকের বাজার করতে। জাইনেরা বাজার শেষে ফিরার পরই খাবার খেতে বসলেন সবাই। বয়স্কার দুপাশের চেয়ার জুড়ে বসে আছে আরশ আর জাইন। গরুর মাংসের বাটি আরশের দিকে ঠেলে দিয়ে শুধালেন, বিয়ে শাদির কোনো ইচ্ছে আছে তোমার? বয়স তো অনেক হলো।
আরশ চোখ তুলে তাকালো অদ্ভুত ভঙ্গিতে। কোনো কথা বলল না। রোমানা খাতুন নাতিকে আর না ঘাটিয়ে খাবার খাওয়ার তো সবার দিকে তাকালেন। খাবার খাওয়া ইসরাতের কানে বোমলা হামলার ন্যায় বিস্ফোরণ ঘটালেন। আজকের রাতের রান্না জাইনের বউ করবে। জাইন ভ্রু উচাল সামান্য। তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করল, মজা করছো তুমি? রোমানা খাতুন মাথা দোলালেন উপর নিচ, অতঃপর আবার ডায় বায়। ঠিক বোঝা গেল না হ্যাঁ নাকি না বললেন। ভদ্রমহিলার মুখ ভঙ্গি দেখে ইশরাত যতটা ঠাহর করতে পারল, কোনো মজা করেননি উনি, তাই আগেভাগে গণনা শুরু করল এই পুরো পরিবারে মানুষ কতজন। গণনা শেষে সংখ্যা দাঁড়ালো 9 জন। ওরা আরও 5 জন, সবে মিলে হয় 13 জন। মেয়েটার শুভ্র চেহারাটা ফ্যাকাশে বর্ণের হয়ে গেল নিমেষে। ভয়ার্ত চোখে সবার পানে চেয়ে ঢোক গিলল, এ কোথায় সে ফেঁসে গেছে। আল্লাহ আল্লাহ বলে এখান থেকে বের হতে পারলেই শান্তি। হঠাৎ ভ্রু কুঞ্চিত করে সামনের কঠোর মুখ ভঙ্গি করে রাখা বয়স্কার দিকে দৃষ্টি জ্ঞাপন করল সে। তীক্ষ্ণ চোখে বুড়ির চেহারাটা অবলোকন করল। কোথায় অসুস্থ এই মহিলা, বয়স্কা তো তার থেকে দ্বিগুণ তরতাজা সুস্থ সবল মনে হচ্ছে। তাহলে মিথ্যে বলল কেন এরা? নাক ছিটকে বিড়বিড় করল, মিথ্যুক মহিলা, আমাকে এখানে চাল দিয়ে এনেছে কাজ করানোর জন্য। সৌরভী গতকাল দুপুর থেকে না খাওয়া। নুসরাত সাধছে কখন থেকে খাবার খাওয়ার জন্য, কিন্তু কোনো প্রকার নড়চড় করছে না, বিছানায় মটকা মেরে শুয়ে আছে। নুসরাত ডাকল, সৌরভী, সৌরভী। উহু নড়ল না। নুসরাত গায়ে হাত দিয়ে ধাক্কা দিল। ভালোবেসে, আদর মিশিয়ে ডাকতে চাইল, সৌরভী, কিন্তু তা হলো না। বের হলো কর্কশ স্বরে, সৌরভী ওঠ। না উত্তর আসলো না অপাশ হতে। চোখ খুলে পর্যন্ত তাকালো না তার দিকে। নুসরাত কপালে দৃঢ় ভাঁজ ফেলে দেখল ঘুমের ভান ধরে পড়ে থাকা জেদি মেয়েটাকে। চোখের পাপড়ি নড়ছে তিরতির করে, সে চাইলেই একটানে মেয়েটাকে তুলে বসাতে পড়ে, কিন্তু করল না। দীর্ঘশ্বাস ফেলে খাবারের প্লেট নিয়ে পিছু ফিরতেই ঝড়ের গতিতে এসে একটানে বিছানা থেকে তুলে বসাল তাকে ইরহাম। হিসহিসিয়ে বলল, চুপচাপ খাবার খাও। সৌরভী চিৎকার করে ওঠল, আমাকে স্পর্শ করার সাহস পেলি কিভাবে তুই? তুই কে আমাকে খাবার খাওয়ার জন্য বলার? আমি খাবার খাবো না, শুনেছিস তুই? ইরহাম নিজের রাগ প্রকাশ করতে গিয়েও করল না। সুধাল, কেন মরে যাবে তুমি না খেয়ে? হ্যাঁ মরে যাব, তোর মতো পিশাচের সাথে সংসার করার চেয়ে মরে যাওয়া বেশি উত্তম। ইরহাম নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে। বলল, পরে মরো এখন খাবার খাও। নুসরাত হাতে প্লেট নিয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া আরাম করে দেখছে। ইরহাম আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি ভাবছে, খাবার না খেলে আমি তোমাকে তালাক দিয়ে দিব? ভাবনা পর্যন্ত স্থায়ী রাখো কথাটা, এ জীবনে তোমাকে আমি তালাক দিব না। সৌরভী ক্ষোভে নাকের পাটা ফোলাল। দুহাতের মুঠো শক্ত করে চেপে ধরল শাড়ি। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে চেঁচাল, জানোয়ার, আমার অভিশাপ লাগবে তোর গায়ে, তুই জীবনেও সুখী হবি না, জাহান্নামে যাবি তুই। সৌরভীর এত কথার বিপরীতে ইরহাম নির্লিপ্ততা রইল, কোনো জবাব দিল না, এমনকি মুখে রাগের বহিঃপ্রকাশও ঘটল না। এতে সৌরভীর রাগ আরও বাড়ল, মস্তিষ্কের স্নায়ুকোষগুলো তড়িৎ গতিতে দৌড়াতে লাগল। ফলে রাগ আরও বাড়ল, দাঁতে দাঁত চেপে নিজের অপ্রতিরোধ্য রাগ সামলাতে চাইল, পারল না, তাই সপাটে ইরহামের গালে একটা চড় বসিয়ে দিল। এতে ও রিয়েক্ট করল না। ইরহাম চুপচাপ খাবারের প্লেটের দিকে ইশারা করে বলল, নাও, রাগ কমে গেলে খাবার খাও। এইটুকু কথা রাগে কেরোসিন ঢালার মতো কাজ করল। সৌরভীর মনে হলো, তাকে নিয়ে ঠাট্টা করে এই লম্পটটা। তাই না চাইতেও গলবিল বেয়ে ছিটকে বেরিয়ে আসলো আরও কিছু গালি। জবান দিয়ে শব্দের সহিত ফুটল, চরিত্রহীন একটা, পিশাচ তুই, জানোয়ার, কাপুরুষের বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই মরে যা, লম্পটের। ইরহাম দাঁতে দাঁত চেপে প্রথম গালিগুলো হজম করে নিতে চাইল, কোনোরকম হজম করতে পারলেও শেষেরগুলা পারল না।
রক্তাভ বর্ণের চোখে তাকিয়ে হাত শূন্যে তুলল সৌরভীকে বাজিয়ে একটা থাপ্পড় দেওয়ার জন্য, তার পূর্বেই চোখ বন্ধ করে শব্দ করে কেঁদে ফেলল সৌরভী। দু গাল থাপ্পড়ের হাত থেকে বাঁচানোর জন্য চেপে ধরল খামচে। যখন উপলব্ধি হলো থাপ্পড় গালে পড়েনি, তখন ঝাপসা চোখ খুলে তাকালো সম্মুখে। ইরহাম স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, শূন্যে তোলা হাত এখনো সেখানে আটকে। নিষ্প্রাণ চাহনিতে তাকে দেখছে। সৌরভী এইটুকুই দেখল, এরপর কি হলো? দুর্বলতায় শরীর থরথর করে কাঁপল তার, চোখ দুটো ঝাপসা হয়ে আসলো সেকেন্ডের ভেতর। ভারসাম্য বজায় রাখতে শক্ত কিছু ধরার জন্য হাত গিয়ে ঠেকল খড়কুটোর ন্যায় কিছু একটায়। পা নিজের স্থান থেকে টলে গিয়ে সামনের দিকে উল্টে পড়ল। অবচেতন মনে অনুভব হলো ব্যথা পাবে সে, তাকে মিথ্যে প্রমাণ করে দিয়ে ব্যথার লেশমাত্র পেল না। সৈয়দ বাড়িতে ভোরের আলো ফোটার পর চোখ লেগেছিল ঝর্ণা বেগমের। ঘণ্টা তিনেকের মতো ঘুমিয়েছিলেন, এরপর ঘুম থেকে উঠে আবারও আহাজারি করে কাঁদছেন, কপাল চাপড়ে কাঁদছেন, আর বলছেন এই ছেলেকে তিনি পেটে ধরেছেন। এই দিন দেখার আগে মরলেন না কেন তিনি? সোহেব সাহেব রকিং চেয়ারে আরাম করে বসে বই পড়ছেন। চোখে চিকন লেন্সের চশমা। স্ত্রীর কান্নায় বই পড়ায় ব্যাঘাত ঘটে, তাই বিছানায় বসে হাই হুতাশ করা স্ত্রীকে একবার তাকিয়ে দেখলেন। নির্লিপ্ততা কণ্ঠে শুধালেন, নিজেকে দোষ দিচ্ছ কেন? ঝর্ণা বেগম হু হু করে কেঁদে উঠলেন। বললেন, আমি ওকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি, এজন্য আজও এমন করেছে, সব দোষ আমার। আমার জন্য সব হয়েছে। সোহেব সাহেব স্ত্রীকে মোটেও দোষ দিলেন না। বললেন, ভেবে নাও ভাগ্যে ছিল এমন হওয়ার তাই হয়েছে, যাও কিছু খেয়ে নাও, না হলে শরীর খারাপ হবে। গতকাল থেকে না খাওয়া তুমি। খাবার টেবিলে রোহিণী গোমরা মুখে খাবার সাজাচ্ছিলেন। রমরমে বাড়িটা নীরব হয়ে আছে আজ। আহান চেয়ার টেনে বসল খাবার খাওয়ার জন্য, চেয়ার টানার শব্দটুকু এত জোরে হলো রোহিণী বেগম আঁতকে উঠলেন প্রায়। আহান দেখল বৌমাকে ধরে ধরে নিয়ে আসছেন চাচ্চু। চোখে সরিয়ে খাবার টেবিলে এনে চুপচাপ প্লেট টেনে খাবার বেড়ে নিল নিজের প্লেটে। কানে আসলো ঝর্ণা বেগমের নাক টেনে কান্নার শব্দ। উনি খাবার মুখের সামনে নিয়ে ভা ভা করে কাঁদছেন, আর বলছেন, আমার বাচ্চাটা গতকাল থেকে না খাওয়া, সকালে খেয়েছে নাকি না কে জানে। আহান বিড়বিড় করল, গতকাল রাতে যতটা মার খেয়েছে ভাই, তাতে আগামী দুদিন কিছু না খেলেও পেট ভরা থাকবে। ঝর্ণা বেগম পরোটা ছিঁড়ে মুখে দিলেন, আর হু হু করে কাঁদলেন। আহান গালে হাত দিয়ে দেখল বৌমার নাকি কান্না। বুঝতে পারল তারও চোখ জ্বালা করছে, চাচিকে কাঁদতে দেখে, তাই চোখের পলক ফেলে নিজের চোখের পানি লুকাতে চাইল, সাথে নিজের কাছে একটা প্রতিজ্ঞাবদ্ধ হল। মিনমিন করে আওড়াল, আমি কোনোদিন আব্বু, আম্মু, বৌমা, চাচ্চুকে কষ্ট দিব না, যাই হয়ে যাক না কেন। পড়াশোনা করে সবার মুখে হাসি ফোটাব। ঝড়ের গতিতে এই খবরটা নুসরাতের কাছে পৌঁছাতে গেল সে। যখন নাসির মঞ্জিলে আহান পৌঁছালো তখন নুসরাতকে চিন্তিত ভঙ্গিতে পুরো করিডোরে পায়চারি করতে দেখল। তবুও তাকে দেখতেই নুসরাত ভ্রু উঁচিয়ে শুধাল, কি বলবি বল। তুমি কিভাবে বুঝলে আমি কিছু বলতে চাই? কারণ আমি দ্য ওয়ান এন্ড ওয়ানলি নুসরাত নাসির, মানুষের মুখ দেখে বুঝে যাই মানুষ কি উপলব্ধি করছে, বা কি বলতে চাইছে। আহান নুসরাতকে জানালো তার ভবিষ্যতের ভাবনাটুকু। নুসরাত কিতকাল আহানের দিকে তেরছা চোখে তাকিয়ে থাকল। পরক্ষণে পেট চেপে হেসে উঠল। এক হাতে রেলিংয়ে থাপ্পড় মারতে মারতে বলল, ছোটবেলা সেন্টি খেলে আমিও এমন গাঁজাখুরি চিন্তা ভাবনা করতাম, হুহু হিহি হাহা। চলবে। সবাই রেসপন্স করবেন, তাহলে 2 দিন পরপর বা 3 দিন পরপর একটা পর্ব দেওয়ার চেষ্টা করব।